আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সামাজিক নিরাপত্তায় যোগ হচ্ছে ১৬ লাখ মানুষ, বাড়ছে বরাদ্দ, স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ। করোনায় তীব্র মামলা জটের আশঙ্কা, কমেছে নিষ্পত্তির হার, শিগগিরই পরিকল্পনা গ্রহণের পরামর্শ। স্বাস্থ্য সরঞ্জাম এবং জনবলের অভাবে সচল হয়নি অভ্যন্তরীণ সব রুট, এখনো প্রস্তুত নয় বিমানবন্দরগুলো। যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত, কয়েক অঙ্গরাজ্যে কাঁদানে গ্যাস নিক্ষেপে নিষেধাজ্ঞা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১শে সংবাদের, সাথে আছে আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে: করোনায় সুন্দরবনের শিথিল বনরক্ষীদের টহল, হরিণ শিকারে বেপরোয়া চোরা শিকারীর দল। শুরুতেই বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। করোনাকালে কষ্টে আছে মানুষ, তাই এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়বে, সেই সাথে বাড়বে উপকারভোগীর সংখ্যা। করোনা সংকটে বেকার ও দরিদ্র হয়ে পড়া মানুষরাই পাবে অগ্রাধিকার। বিশেষজ্ঞরা বলছেন, কঠিন এই সময়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আরও মানুষকে ঢোকাতে হবে, সেই সাথে খরচে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। স্মৃতিমণ্ডলকে সাথে নিয়ে মেহেদী হাসানের রিপোর্ট। দরিদ্রদের সহায়তায় চলতি ২০১৯-২০ অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে সরকারের বরাদ্দ ৭৪,৩৬৭ কোটি টাকা, যা বাজেটের ১৪.২১% এবং জিডিপির ২.৫৮%। ২১টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯৯টি কর্মসূচির আওতায় ৮১ লাখ মানুষকে বিভিন্ন ধরনের ভাতা ও আর্থিক সুবিধা দেয় সরকার। কিন্তু দেশের প্রায় ৪ কোটি দরিদ্র মানুষের বেশিরভাগই এখনও রয়ে গেছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে। এবার বিশ্ব মহামারী করোনার কারণে চাপে আছে অর্থনীতি, বেকার হয়ে পড়েছেন অনেকেই, নতুন করে বাড়ছে দারিদ্র্য। ফলে আসছে বাজেটে এখাতে বরাদ্দ বাড়ছে। স্বচ্ছতার সাথে যাতে টাকাগুলো ব্যবহৃত হয় সেদিকটাতেই নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের রিসোর্স কনস্ট্রেইনকে সামনে রেখে আমরা খুব ব্যাপক হারে সোশ্যাল প্রোটেকশন অ্যালোকেশন বাড়াতে পারবো বলে মনে হয় না। যতটুকু সম্ভব বাড়ানো তো প্রয়োজন। কিছু যে বদনাম আছে সেগুলো আমার মনে হয় এখনই হচ্ছে সবচেয়ে ভালো সময় এগুলোকে শুধরিয়ে নেওয়া, কারণ আমরা এখন কিন্তু কোনো লিকেজ অ্যাফোর্ড করতে পারছি না। সীমাবদ্ধতা আছে মানছেন পরিকল্পনা মন্ত্রীও, তবে করোনার কারণে উপকারভোগীর সংখ্যা এবার আগের চাইতে বাড়াবে সরকার। ৫০ লাখ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ২৫০০ করে মাথা পিছু দিয়েছেন ইতিমধ্যে। এইটা তো এইবার নতুন হলো কোভিডের জন্য, সুতরাং এইটাও দিতে হবে। আর যারা অলরেডি আমাদের তালিকায় ছিলেন আগে থেকে গত কয়েক বছর যাবত, তারা তো আছেন, ওখানে আরও সংখ্যা বাড়ানো হবে। ধরুন একটা ইউনিয়নে ১০০ জনের বয়স্ক ভাতা আছে, কিন্তু বয়স্ক লোক আছে ২০০। এইবার ২০০ একসঙ্গে পারবো না, আরও ২০ জনকে বাড়াবো। সুবিধাভোগীর সংখ্যা বাড়লেও ভাতার হার সব আগের মতোই থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। না, পরিমাণ বাড়বে না। রোগী। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ২ মাসেরও বেশি বন্ধ ছিল আদালতের বিচার কাজ। এখনও পুরোপুরি চালু না হলেও অনলাইনে বিচার কাজ চলছে। এ অবস্থায় তীব্র মামলা জটের আশঙ্কা আইন বিশেষজ্ঞদের। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো ৩৭ লাখ মামলার সাথে যোগ হবে নতুন মামলা। পরিকল্পনা না নিলে মামলার মহাজটের আশঙ্কা করছেন আইনবিদরা। শাকের আরজুর দূরপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। করোনা সংক্রমণ রোধে দেশের সব আদালত বন্ধ, বিচার কাজও বন্ধ। যদিও ভার্চুয়াল আদালতে কিছু মামলার কাজ চলছে। এ অবস্থায় থমকে আছে লাখো মামলার বিচার প্রক্রিয়া। উৎকণ্ঠায় দিন পার করছেন বিচার প্রার্থীরা। প্রতিনিয়তই বাড়ছে মামলা। পুরনো মামলার ফাইলের সাথে যোগ হচ্ছে নতুন ফাইল। নিম্ন আদালতগুলো মামলার ভারে জর্জরিত। মামলার পাহাড় জমেছে উচ্চ আদালতেও। এখন শুধু
নিম্ন আদালতে দেখা যাচ্ছে এবং হাইকোর্টেও বেশিরভাগই বেল ম্যাটারগুলো শুনানি হচ্ছে এবং আর্জেন্ট রিট ম্যাটার। কিন্তু এছাড়া যে সমস্ত বিচার বা মামলা শুনানির অপেক্ষায়, সেগুলো কিন্তু যেই পরিস্থিতিতে এতে শুনানি করা যাবে বলে আমার মনে হয় না। সারা দেশে এমনিতেই নিম্ন আদালতগুলোতে কোনো ধরনের ট্রায়াল চলেনি, শুধুমাত্র জামিন সংক্রান্ত বিষয়গুলো শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সীমিত আকারে ভার্চুয়াল কোর্ট চললেও সেখানেও আসলে চূড়ান্ত শুনানি হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। বর্তমান আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 37 লাখ। এসব মামলার নিষ্পত্তি নিয়ে হিমশিম খাচ্ছে বিচার বিভাগ। সুপ্রিম কোর্ট সূত্র অনুযায়ী দেশের আদালতগুলোতে বিচারাধীন প্রায় 37 লাখ মামলা। হাইকোর্ট বিভাগে 5,12,685, আপিল বিভাগে 23,617, নিম্ন আদালতে 31,72,043টি মামলা। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন মামলার সঙ্গে পুরনো মামলা যুক্ত হয়ে জট আরও বাড়বে। উচ্চ আদালতেও পড়বে এর প্রভাব। এই পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু সরকার যে ব্যবস্থা নিয়েছে সেইটাই আমার মনে হয় বলবৎ রাখতে হবে। এর চাইতে অন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। এক্ষেত্রে কাঠামোগত সংস্কার করে নতুন এজলাস কক্ষ নির্মাণ এবং বিচারক নিয়োগ দেওয়া, এই দুটো বিষয়ের দিকেই নজর দেওয়া প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে বিচার প্রার্থীরা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মামলা নিষ্পত্তি বিরাট চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তারা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নতুন নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য সরঞ্জাম এবং প্রয়োজনীয় জনবলের অভাবে রাজশাহী, যশোর, বরিশাল এবং কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছে না সংস্থাগুলো। বিমানবন্দরের পরিচালক তহিদুল আহসান জানান, বিমানবন্দরগুলোকে চিঠি দিয়ে প্রস্তুতি নিতে বলার পরও তারা এখনও প্রস্তুত হতে পারেনি। জসিম জুয়েলের রিপোর্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান সংস্থাগুলো। তবে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ছাড়া অন্য রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছে না এয়ারলাইন্সগুলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানালেন, নতুন স্বাস্থ্যবিধি অনুযায়ী যেসব সক্ষমতা থাকা দরকার তার অভাব থাকায় কার্যক্রম শুরু করতে পারছে না বিমানবন্দরগুলো। রাজশাহী, যশোর, বরিশাল এবং কক্সবাজারে আমাদের যে স্বাস্থ্যবিধি মানার জন্য বা স্বাস্থ্য পরীক্ষার জন্য যে আমাদের যন্ত্রপাতি এবং জনবল দরকার স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে, সেগুলি আমরা এখনও সেই ব্যবস্থাগুলি এখনও নেওয়া হয়নি। বিমানবন্দরের এই পরিচালক জানান, আইকা এবং বেবিচকের নতুন নির্দেশনা মেনে এয়ারপোর্টগুলোকে প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়েছে। তারা প্রস্তুত হলে বিমান চলাচল শুরু হবে। আমরা এই ব্যাপারে তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছি আমাদের কি রিকোয়ারমেন্ট, যে আমাদের ওইখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট বা চিটাগাংয়ে যেরকম আছে সেরকম সেই ব্যবস্থা, স্বাস্থ্যের সেরকম ব্যবস্থা আমাদের অন্যান্য ডোমেস্টিক এয়ারপোর্টগুলোতে থাকা দরকার। তো সেগুলি আসলে ব্যবস্থাপনা এখন আর গ্রহণ করা হয়নি, যার কারণে যশোর, বরিশাল, রাজশাহী এবং কক্সবাজারে আমরা এখনও ফ্লাইট চালু করছি না। সবার আশা, সংকট কাটিয়ে দেশের বিমানবন্দর আগের মতোই ব্যস্ত হয়ে উঠবে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি আর কারফিউ উপেক্ষা করে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে 11 দিনের মতো বিক্ষোভ চলছে। তবে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ সহ নির্যাতন বন্ধের পদক্ষেপ নিয়েছে সিয়াটল, ক্যালিফোর্নিয়ার মতো কয়েকটি রাজ্য। মেক্সিকো, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে ফ্লয়েডকে স্মরণ করেছেন বহু মানুষ। আজহারুল ইসলামের রিপোর্ট। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে উত্তাল পুরো যুক্তরাষ্ট্র। দ্রুত বিচারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সিয়াটলে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন গভর্নর। এক সংবাদ সম্মেলনে মেয়র জেরি ডুরকান বলেন, আগামী 30 দিন এই নিষেধাজ্ঞা চলবে। এদিকে মার্শাল আর্টের একটি বিশেষ কৌশল যা মস্তিষ্কে রক্ত প্রবাহে বাধা দেয়, পুলিশকে তা শেখানো বন্ধের নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। মিনিয়াপলিসের পুলিশকেও একই নির্দেশ দেওয়া হয়। এদিকে ফ্লয়েড হত্যা এবং যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে কানাডায় বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মীরা।
এ সময় প্রতিবাদকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্যাপক বিক্ষোভ হয়েছে মেক্সিকোতেও। মেক্সিকো সিটিতে মার্কিন দূতাবাস ঘিরে রাখে প্রতিবাদকারীরা। এ সময় দূতাবাসের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ সহ ভাঙচুর চালানো হয়। এর আগে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা 3 পুলিশের প্রত্যেকের জামিনের জন্য $10 লাখ ধার্য করেছে আদালত। তবে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরা পুলিশ কর্মকর্তার জামিনের বিষয়ে কোনো আদেশ দেয়া হয়নি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। শনাক্ত করোনা রোগীর তালিকায় শীর্ষ 20-এ বাংলাদেশ, বাড়ছে সংক্রমণ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সারা দেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রথম সংক্রমণ শনাক্তের 90 দিনের মধ্যে রোগীর সংখ্যা 60,000 ছাড়িয়ে যাওয়ায় বিশ্বের শীর্ষ 20 দেশের তালিকায় এখন বাংলাদেশ। সিলেট বিভাগে নতুন করে 91 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিলেটেই 47 জন। এছাড়া সুনামগঞ্জে 22, হবিগঞ্জে 14, মৌলভীবাজারে 8 জন আক্রান্ত হয়েছে। স্ত্রী আসমা কামরানের পর এবার আক্রান্ত হলেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান। 24 ঘন্টায় রংপুরে 3 পুলিশ সদস্য সহ 13 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 52 জন। দিনাজপুরে নতুন 13 জন সহ 281, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন 37 জন সহ 243, পাবনায় একদিনে সর্বোচ্চ 19, চুয়াডাঙ্গায় 6 পুলিশ সহ নতুন 11 জন এবং নাটোরে নতুন 4 জন সহ 65 জন করোনা আক্রান্ত হয়েছে। এদিকে সংক্রমণ ঠেকাতে কক্সবাজার পৌর এলাকাকে রেড জোনের আওতায় এনে 2 সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার ছেলে তানভীর শাকিল জয়। সকালে সাংবাদিকদের তিনি জানান, আইসিইউতে ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। 72 ঘন্টা পার হলে তার বিষয়ে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান নাসিমের ছেলে। গেল শুক্রবার রাতে ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অস্ত্রোপচার করা হয়। গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস শনাক্ত হয়। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নাসিমের ছেলে। টানেল থেকে ছিটানো জীবাণুনাশকে উপকার নেই, বরং ক্ষতি বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক পদার্থ মিশ্রিত জীবাণুনাশক করোনা মারতে পারে না। এতে উপকার তো হয় না, বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এসব টানেল বন্ধের পরামর্শ দিচ্ছেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। জীবাণুনাশক বুথ, ডিসইনফেকশন টানেল, যান্ত্রিকভাবে জীবাণুনাশক ছিটানো হয় এ যন্ত্রে। করোনা থেকে বাঁচতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে যন্ত্রটি। জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্লিচিং পাউডার এবং ইথানল, যা এই টানেলে প্রবেশ করলে সারা শরীরে অনেকটা বাষ্পাকারে ছিটিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জীবাণু ধ্বংসে এই টানেল কোনো ভূমিকা রাখতে পারছে না এবং এটি ব্যবহারে কোনো সুফল পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, টানেলের জীবাণুনাশক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই যে ডিসইনফেক্টেন্ট যেগুলো ব্যবহার করা হয়, কোনো লাভ হয় না, 1 নম্বর। দ্বিতীয় কথা, কিন্তু একটা যদি বারবার দোকানে যায়, তার মধ্যে কোনো এক্সপোজার হয় বা অন্য যে কোনো যেগুলো এক্সপোজার হয়, তাহলে কিন্তু তার লিভার, কিডনি, বোন মেরো বলে, বোন মেরো ডিপ্রেশনে, রক্ত শূন্যতা, এগুলো প্রবলেম কিছু করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। জনগণের স্বাস্থ্য রক্ষার স্বার্থে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন বা স্বাস্থ্য অধিদপ্তর বা প্রশাসনে যারা তাহলে তারা এই ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া উচিত বলে আমার মনে হয়। জীবাণুনাশক টানেল ব্যবহার না করে বারবার হাত ধোয়া, মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে সুন্দরবনে কিছুটা শিথিল বনরক্ষীদের টহল। এই সুযোগটাই নিচ্ছে চোরা শিকারীরা। হরিণ শিকারে রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে তারা। বন বিভাগ বলছে, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় প্রাণী চিত্রা হরিণ। গত কয়েক বছর ধরে বন বিভাগের নজরদারির কারণে অবৈধ হরিণ শিকার অনেকটাই কমেছিল।
করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল কিছুটা শিথিল হয়। এই সুযোগে হরিণ শিকারে নামে চোরা শিকারী চক্র। জেলের ছদ্মবেশে সংরক্ষিত এলাকায় ঢুকে ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে তারা, পাচার করছে জীবিত হরিণও। সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য হরিণের মাধ্যমে, হরিণের বিচরণের কারণে সুন্দরবন অনেক সুন্দর লাগে। আগের চোরারা একটু বেশি বাড়ছে, ওদের সাথে আরো কিছু দূর হয়েছে। এইভাবে যদি দিনের পর দিন শিকার হতে থাকে হরিণগুলা, তাহলে তো সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। হরিণ শিকার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির আহ্বান পরিবেশ রক্ষা কর্মীদের। করোনা আসার জন্য মানুষ এখন অনেকে লোকায় রয়ে গেছে, সন্দেহ হচ্ছে যে এরকম যে কোনো মুহূর্তে বন ঢুকতে পারে, বন অপরাধ করতে পারে। এই জন্য আমরা 24 ঘন্টায় আমরা ডিউটি করতেছি। এরকম হরিণ শিকারী বা অন্য কোনো শিকারী পাই, তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরার ব্যবস্থা করব। বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে আমরা এই বাঘ হরিণ শিকারের মতো অপতৎপরতা বন্ধ করতে। বনরক্ষীদের দাবি, টহলে শিথিলতা নেই, চোরা শিকারীদের ধরে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। হরিণ শিকারের জন্য প্রবেশ করছিলাম, কিন্তু আমাদের লোকজন তাদেরকে যথাসময়ে গ্রেপ্তার করছে এবং কোনো হরিণ শিকার করতে তারা পারে নাই। গত 1 মাসে সুন্দরবনে অন্তত 50টি অবৈধ হরিণ শিকারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবে। করোনায় আক্রান্ত 68,44,000, মৃত্যু 3,98,000। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সামাজিক নিরাপত্তায় যোগ হচ্ছে 16 লাখ মানুষ, বাড়ছে বরাদ্দ, স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ। করোনায় তীব্র মামলা জটের আশঙ্কা, কমেছে নিষ্পত্তির হার, শিগগিরই পরিকল্পনা গ্রহণের পরামর্শ। স্বাস্থ্য সরঞ্জাম এবং জনবলের অভাবে সচল হয়নি অভ্যন্তরীণ সব রুট, এখনো প্রস্তুত নয় বিমানবন্দরগুলো। যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত, কয়েক অঙ্গরাজ্যে কাঁদানে গ্যাস নিক্ষেপে নিষেধাজ্ঞা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।